হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নিজেকে তো ভালো রাখতে হবে, ভালোভাবে থাকতে হবে। আজকের এই পডকাস্টটা যেটা নিয়ে আজকে আমি করতে এলাম সেটা হচ্ছে সেটা ভীষণ আমার পার্সোনাল এবং ভীষণ ব্যক্তিগত। তো এটা নিয়ে পডকাস্ট নাই করা যেতে পারতো, কিন্তু আমি যেহেতু এই চ্যানেলটা খুলেছি আমাদের জীবনের রোজকার জীবনের বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করতে, সেজন্য আমার মনে হলো এটাও শেয়ার করা উচিত। তো রিসেন্টলি আজকে 29 জানুয়ারি 27 জানুয়ারি কিছু বছর আগে আমি আমার মাকে হারিয়েছিলাম। তো সেটা যেদিন আমি মাকে হারালাম সেদিনটা কোনো ট্র্যাজেডি দিয়ে শুরু হয়নি। সেদিনটা শুরু হয়েছিল 8 মাসটা সাধারণ ছাপোষা দিনের মতোই। আমি সেদিনকে সিনেমা দেখতে গেছিলাম এখানেই ইউএসএতেই বাজিরাও মস্তানি সিনেমা দেখতে গেছিলাম। বাজিরাও মস্তানি বলে দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের যে সিনেমাটা, সেটা। আর ভেবেছিলাম তো জীবনটা স্বাভাবিকই চলছে, বাড়ি ফিরে ঘুমাতেও গিয়েছিলাম, কিন্তু সেদিনকে আমি ঘুমের মাঝখানে বারবার আমার ঘুম ভেঙে যাচ্ছিল। আর খুব বাজে বাজে স্বপ্ন দেখেছিলাম সেদিনকে আমি। খালি অ্যাকচুয়ালি তার আগের দিন ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, তো ভাই বলেছিল শরীরটা খারাপ। তো সেদিনকে আমার মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছিলো, আর ঘুম ভেঙে খালি মনে হচ্ছিলো যে আমার ভাইয়ের কিছু একটা হয়ে গেছে, ভাইয়ের কিছু একটা হয়েছে, মানে ভাইকে নিয়ে বিভিন্ন বাজে বাজে স্বপ্ন আমি দেখেছিলাম। তো মনটা আমার মানতে চাইছিল না, কিন্তু সিগন্যাল আমার ব্রেন আগে থেকেই পাঠাচ্ছিল কিছু একটা গড়বড় হয়েছে। আর কিছু কিছু অনুভূতির তো প্রমাণ লাগে না, কিন্তু কেউ একটা ব্রেনে বলতে থাকে যে কোথাও কিছু একটা ভুল হচ্ছে। তো তার পরের দিন সকালবেলায় ভোরবেলায় ফোন এসেছিলো ইন্ডিয়া থেকে। তো সে ফোনটা করেছিল আমার কাকার জ্যাঠার ছেলে। তো বলেছিল তোর মা খুব অসুস্থ, তোকে আসতে হবে। তো আমি তখন বলেছিলাম আমাদের তো 15 দিন বাদেই টিকিট কাটা আছে, আমি তো যাচ্ছি 15 দিন বাদেই টিকিট কাটা আছে, তো তখনই যাবো। বললো না, 15 দিন বাদে যে টিকিট কাটা আছে তাতে আসলে হবে না, তোকে যত তাড়াতাড়ি সম্ভব আসতে হবে, কাল পরশুর মধ্যেই এসে গেলে খুব ভালো হয়, কাকিমা খুব অসুস্থ। তো আমি জানি না যে অসুস্থ ঠিক আছে, হসপিটালে নিয়ে যাক, ডাক্তারখানা দেখাক, 15 দিন বাদে আমাদের টিকিট কাটা আছে, এত টাকার টিকিট, এখান থেকে ইন্ডিয়া যাওয়ার টিকিট লাখ লাখ টাকার টিকিট, তো আবার এক্ষুনি কালকে পরশুর মধ্যে যেতে হবে, তো ব্যাপারটা তো গন্ডগোলে লাগছে। তো আমি সবাইকে ফোন করেছিলাম বাড়িতে কি হয়েছে সেটা জানার জন্য, বাবাকে, ভাইকে, আরও আমার এক্সটেন্ডেড ফ্যামিলিতে কাকা জ্যাঠার ছেলেমেয়েদিকে সবাইকে, অলমোস্ট অনেকজনকে ফোন করেছিলাম, জানতে চেয়েছিলাম কি হয়েছে। বাট সবাইকার গলার আওয়াজ শুনে আর কি ইয়েতে কেউ একটা আমাকে ব্রেনে কন্টিনিউয়াস বলছিল যে আমার মা বোধহয় নেই, আমার মা বোধহয় মারা গেছে। লোকজন সেটা বলছে মা অসুস্থ, কিন্তু অ্যাকচুয়ালি আমার মা নেই। সবাই আমাকে প্রোটেক্ট করার জন্য এই কথাটা বলছে। অ্যাকচুয়ালি আশা বড় নিষ্ঠুর জিনিস, ওটা তোমাকে বাঁচিয়ে রাখে, আবার ধীরে ধীরে ভেঙেও দেয়। তো আমি এখনও কথা বলতে গিয়ে আমি জানি না গলাটা এখন আমার ধরে আসছে। তো যাই হোক, তারপরের দিন কি তড়িঘড়ি টিকিট কেটে কলকাতা এয়ারপোর্টে যখন নামছি, তখন আমি আশা ছাড়িনি, তখনও ভগবানকে প্রার্থনা করছি যে হ্যাঁ মায়ের কাছেই যাচ্ছি। কিন্তু সব আশা প্রার্থনা কেমন যেন হয়ে গেল যখন দেখলাম যে গাড়িটা করে আমি যাচ্ছি, সেই গাড়িটা কোনো হাসপাতালের দিকে যাচ্ছে না, সেটা আমার বাড়ির দিকেও যাচ্ছে না, সেটা যাচ্ছে মর্গের দিকে। তো সেই মুহূর্তে মনে হয়েছিল পায়ের তলা থেকে মাটিতে সরে গেছে, পৃথিবীটা যেন নিস্তব্ধ হয়ে গেছে। যে আমি 5 বছর পরে ইন্ডিয়া আসছি, কারণ কি 5 বছর আটকে ছিলাম, তার কারণ হচ্ছে গ্রিন কার্ডের জন্য। গ্রিন কার্ড না পেলে এখন ইন্ডিয়া যাওয়া যাবে না, তাহলে আর ফেরত আসতে পারবো না। হ্যাঁ, সেই জন্য 5 বছর ইন্ডিয়া যেতে পারিনি ওই সময়। আর মায়ের একটা নরম উষ্ণ ছোঁয়ার জন্য ভেতরটা একদম হাঁসফাঁস করছিল। তার বদলে আমি দেখতে পেয়েছিলাম মর্গে গিয়ে মায়ের বডিটা বের করে আনছে, সেটা হচ্ছে ঠান্ডা আর কঠিন পাথরের মতন। মর্গেতে বরফের মধ্যে ঢুকিয়ে রাখে, তো বডিটা পুরো ঠান্ডা আর কঠিন পাথর হয়ে যায়। তো যে আমি এত বছর ধরে ওয়েট করেছি মায়ের উষ্ণ ছোঁয়া পাওয়ার জন্য, তার বদলে দেখতে পেয়েছিলাম কি না, একটা নরম পাথরের মতন মায়ের বডি বেরিয়ে আসছে। তো বলা হয় তখন আমার মায়ের বেশি বয়স নয়, তো আমি খুব বেশি বয়সে আমার মাকে হারাইনি। আমার তখন বয়স ছিল 30-এর মতন, আর আমার মায়ের তখন বয়স ছিল এই 50-52 মতো। তো এটা খুব একটা সাডেন ডেথ ছিল আমার মায়ের। মানুষ যখন রোগ হয়ে মারা যায়, মেন্টালি ছেলেমেয়ে প্রিপেয়ার হয় যে মা অসুস্থ, মা কষ্ট পাচ্ছে, হ্যাঁ এই কষ্টের থেকে মায়ের মুক্তি পাওয়া দরকার, কি বাবার মুক্তি পাওয়া দরকার। কিন্তু আমার তো সেরকম হয়নি, আমারটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল। সেদিন সকালেও আমি মায়ের সঙ্গে কথা বলেছিলাম, তার আগের দিন কথা বলেছিলাম, প্রত্যেক দিন কথা বলেছিলাম। তো মনটা প্রিপেয়ার হয়নি,
সন্তানের কর্তব্য বলা হয় যে শেষ হয় যে আগুন দিয়ে মা বা বাবার মুখাগ্নি করে, কিন্তু কেউ বলে না যে সেদিনকে আমি শুধু মায়ের মুখে আগুন দিইনি, সেদিনকে আমি নিজের আত্মাকেও আগুন দিয়ে দিয়েছি। তো সেদিন আমি শুধু আমার মাকে হারাইনি, আমি হারিয়েছিলাম আমার ঘর, আমার নিরাপত্তা, আর আমার আগের জীবন, আমার বাপের বাড়ি, সব কিছু। কিছু চেয়েছিলাম খালি মায়ের একটা হাগ, যে হাগের জন্য আমি এখনও আমার ভেতরটা ফাঁকা হয়ে থাকে, এখনও আমি ওয়েট করে থাকি। আর লোকজন বলে যে সময় সব ক্ষত সরিয়ে দেয়, কিন্তু আমি সেটা বিশ্বাস করি না। বাবা মায়ের মৃত্যু কোনো ক্ষত সময়ের সঙ্গে সঙ্গে সারে না। তো এটা এই সময়ে শুধু শেখায় যে অসহ্য ব্যথা বুকে নিয়েও কীভাবে বেঁচে থাকতে হয়। এই শোক ভুলে থাকা যায় না, এই শোক মাঝে মাঝেই তোমাকে হানা দেয় তোমার দৈনন্দিন জীবনে। তো জাস্ট এটাই বলতে চাই যে মা, তুমি যেখানেই থাকো ভালো থেকো। আমাদের অনেক কথা বাকি ছিল, অনেক পরিকল্পনা বাকি ছিল। আমার 15 দিন বাদে ইন্ডিয়া যাওয়ার টিকিট কাটা ছিল, এবং আমাদের অনেক প্ল্যান ছিল যে আমরা এই করব, এই করব, সেই করব, এবং ভবিষ্যৎ জীবন সম্পর্কেও আমাদের অনেক প্ল্যান ছিল, যেগুলো জীবন আমাদের যথেষ্ট সময় দেয়নি। আর তুমি চলে যাওয়ার পর থেকে একটা দিন যায় না যেদিন আমি তোমাকে খুঁজি না। স্বপ্নের স্মৃতিতে যখন খুব দরকার হয় তখনই আমি তোমাকে বহন করি, প্রতিটা শ্বাসে, প্রতিটা চোখের জলে, প্রতিটা নীরব প্রার্থনায়। এই দিনের কথা আমি হাজারবার ডায়েরিতে লিখেছি, এবং লোকজন বলেছে ডায়েরিতে লিখলে এই কষ্ট চলে যাবে। ভেবেছিলাম ব্যথা ভাগ করলে হালকা হবে, কিন্তু এই শোক চলে যায় না, এবং এটা রয়ে যায়, ভিতরে রয়ে যায়। আর আজ আমি গল্পটা বলছি কারণ আমার এই চ্যানেলটা বাস্তব লড়াইয়ের কথা বলে, আর এটা আমার একটা দৈনন্দিন জীবনের লড়াই, যে এরকম হঠাৎ করে শকিংলি আমার মা আমার কাছ থেকে চলে গেছে। তো যদি তুমি এটা দেখে থাকো, তুমি পৃথিবীতে মা বাবাকে হারিয়ে থাকো, তবেই তুমি এই ভিডিওটা বুঝবে, না হলে তুমি বুঝবে না। এটা যার গেছে সেই বোঝে, বাকিরা বোঝে না। সেটা একদম রিয়েল সত্যি কথা। বিশেষ করে যদি তারা তোমার পুরো পৃথিবী হয়ে থাকেন, যেটা আমাদের বাঙালিদের বেশি হয়। এখানকার মানুষেরা, আমি যে দেশে থাকি আমেরিকাতে, এখানকার মানুষেরা মা বাবার উপরে মেন্টালি অত ডিপেন্ডেন্ট থাকে না, ইমোশনালি অত ডিপেন্ডেন্ট থাকে না, যেটা আমাদের বাঙালি পরিবারে সবাই থাকে। আর হঠাৎ মৃত্যু তো এটা কোনো সতর্কতা দেয় না, এই শখটা থেকে যায়। তবুও জীবন তো থেমে থাকে না, নিজের খেয়াল রাখতে হবে, নিজেকে শক্ত থাকতে হবে। সমাজের জন্য নয়, আমি সমাজের জন্য কিছু বলি না, তোমার নিজের সন্তানের জন্য, তোমার নিজের জীবনের জন্য। আর আমার এই গল্প যদি একজন মানুষকেও একটু কম একা অনুভব করায়, তার যদি মনে হয় আচ্ছা আমার মতন যন্ত্রণাও আরও কেউ পেয়েছে, তাহলে আমার এই ব্যথা ভাগ করা সার্থক। আশা করি আমার সঙ্গে ভবিষ্যতে আমার মায়ের আবার দেখা হবে, এই বিশ্বাসটা আমি পুরো হৃদয় দিয়ে বিশ্বাস করি। ততদিন পর্যন্ত তুমি মা শান্তিতে থেকো, তোমার সন্তান এখনও তোমায় ভালোবাসে, একদিন না একদিন আমরা নিশ্চয়ই আবার দেখা করব মা। এই বলেই আজকের ভিডিওটা শেষ করতে চাইছি। আর তোমরাও যদি এই জার্নিটার মধ্যে দিয়ে গিয়ে থেকো, তোমাদের কথাও শেয়ার করলে কমে না, কিন্তু একটু তো মন হালকা হয়, সেটার জন্যই এই ভিডিওটা করা। ঠিক আছে, চলো, বাই বাই।